হ্যালো, ওয়েলকাম ব্যাক। তোমাদের আবার প্রত্যেককে জিএম ফিজিক্সে স্বাগত। তো আজকে আমরা ক্লাস 9-এর ভৌত বিজ্ঞানের যে দ্বিতীয় চ্যাপ্টারটি রয়েছে বল এবং গতি, তো সেই চ্যাপ্টারটা নিয়ে আজকে এই ভিডিওতে আলোচনা করব। তো আজকে হচ্ছে বল এবং গতির পার্ট 1 ভিডিও, ঠিক আছে, এবং পার্ট 2 পার্ট 3 পরপর কিন্তু আসবে। তো আজকে এই পার্ট 1 ভিডিওতে আমরা বল এবং গতির যে জিনিসগুলো নিয়ে আমরা আলোচনা করব, তো সেগুলো দেখে নাও একবার। তো আজকে আমরা যে জিনিসগুলো নিয়ে আলোচনা করব সেগুলো হচ্ছে, 1 নম্বর হচ্ছে যে স্থিতি, ঠিক আছে। 2 নম্বর কি? 2 নম্বর হচ্ছে যে গতি। 3 নম্বর হচ্ছে যে নির্দেশতন্ত্র। 3 নম্বর কি? 3 নম্বর হচ্ছে যে নির্দেশতন্ত্র, ঠিক আছে। 4 নম্বর কি? 4 নম্বর হচ্ছে যে গতির প্রকারভেদ। গতির প্রকারভেদ, ঠিক আছে। তো এই 4টে জিনিস নিয়ে আজকে এই পার্ট 1 ভিডিওতে পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করব। তো অবশ্যই ভিডিওটা তোমরা দেখো শেষ পর্যন্ত, আশা করছি তোমাদের হেল্পফুল হবে। তো চলো আমরা বল এবং গতি এই চ্যাপ্টারটা শুরু করার আগে প্রথম আমরা একটু চ্যাপ্টারটা সম্পর্কে জেনে নিই, অর্থাৎ জিনিসটা আসলে কি বলতে চাইছে। আচ্ছা বলো তো, বল মানে কি? বল হচ্ছে যে ভর এবং ত্বরণের গুণফল। কি বললাম? বল হচ্ছে যে ভর ইন্টু ত্বরণ। মানে কি? এফ ইকুয়াল টু এম এ, ঠিক আছে। মানে কি? মাস ইন্টু অ্যাসিলারেশন। তো বলকে ইংলিশে কি বলা হয়? ফোর্স বলা হয়। অবশ্যই তোমাদের এই ইংলিশ যে টার্মগুলো, বাংলার সাথে সাথে কিন্তু তোমাদের এই ইংলিশ টার্মগুলো কিন্তু জানতে হবে, ঠিক আছে। তো বল এবং গতি, ফোর্স অ্যান্ড মোশন। তো বল সমান কি? ভর এবং ত্বরণের গুণফল, মানে এফ ইকুয়াল টু এম এ, ঠিক আছে। তো আমরা ক্লাস যখন 8-এ ছিলাম, মানে তখনও কিন্তু একটা বলের 8 না 7-এ ছিল, সেই চ্যাপ্টারটায় আমরা পড়েছিলাম বল গতি সম্পর্কে, ঠিক আছে। তো আবার এই 9-এও তোমাদের দিয়েছে বল এবং গতি, ঠিক আছে। তাহলে বল মানে কি? মনে করো এই একটা বস্তু আছে, তো এই বস্তুটা কি আছে? স্থির অবস্থায় রয়েছে। এবার আমি এই বস্তুর ওপরে আমি দেখো এরকম করলাম, ফলে কি হলো? বস্তুটা সরে গেল। তাহলে কোনো একটা বস্তুর আমি এক অবস্থান থেকে অন্য আর একটা অবস্থানে নিয়ে যাওয়ার জন্য যে জিনিসটা প্রয়োগ করছি সেটাই হচ্ছে যে কি? বল। তাহলে বল মানে কি? কোনো একটা বস্তু ভর এবং ত্বরণের গুণফল। ভর মানে আমরা জানি মাস, এবং ত্বরণ মানে কি? অ্যাসিলারেশন, মানে বেগ বৃদ্ধির হার, সেটা হচ্ছে কি? ত্বরণ। তাহলে বল সম্পর্কে আমরা জানলাম। এবার হচ্ছে গতি কি? কোনো একটা বস্তুর গতীয় অবস্থা, তাকেই বলা হয় গতি। মানে কি? তুমি মনে করো গাড়ি নিয়ে যাচ্ছ রাস্তা দিয়ে, তাহলে তুমি কিন্তু গতীয় অবস্থায় রয়েছে, তাহলে তোমার এই যে গতিশীল যে অবস্থা সেটাকেই বলা হয় কি? গতি, বা যেটাকে বলা হয় মোশন। কি বলা হয়? মোশন। তো দেখো বল এবং গতি, এটা আমরা জানলাম যে এই দুটো জিনিস নিয়ে আজকে এই গোটা চ্যাপ্টারটা আছে, ঠিক আছে। তো আজকে আমরা ফার্স্ট যে জিনিসটা জানবো, স্থিতি। তাহলে স্থিতি সম্পর্কে জানবো এবং গতি সম্পর্কে জানবো। গতি অলরেডি আমি বলেই দিলাম, তো চলো একবার জেনে নিই, ঠিক আছে। দেখো স্থিতি, প্রথম আমরা কি জানবো? স্থিতি কি? স্থিতি মানে হচ্ছে যে স্থির থাকা, ঠিক আছে। স্থিতি মানে কি? স্থিতি মানে হচ্ছে যে স্থির থাকা। তাহলে কোনো একটা বস্তুর স্থির অবস্থা, কোনো একটা বস্তুর স্থির অবস্থা, এটাই হচ্ছে কি? স্থিতি। আর গতি হচ্ছে যে কোনো একটা বস্তুর গতীয় অবস্থা, কোনো একটা বস্তুর গতীয় অবস্থা, ঠিক আছে। মানে কোনো একটা বস্তু গতিশীল অবস্থায় যাচ্ছে, মনে করো একটা গাড়ি যেটা বললাম, তাহলে সেটা হচ্ছে গতি। আর আমি মনে করো একদম স্থিরভাবে আমি এখানেই কিন্তু দাঁড়িয়ে আছি, তাহলে আমি একদম স্থিরভাবে নড়ছি না চড়ছি না, তাহলে এটা হচ্ছে আমার স্থির অবস্থা, তার মানে আমি কি? স্থিতি। এবার গতি, কোনো একটা নির্দেশতন্ত্রের সাপেক্ষে সময়ের সাথে বস্তুর অবস্থার পরিবর্তন। তাহলে গতিকে আর একটা সংজ্ঞা আছে, কোনো একটা নির্দেশতন্ত্রের সাপেক্ষে, গতি আর একটা সংজ্ঞা বলছি, কোনো একটা নির্দেশতন্ত্রের সাপেক্ষে, নির্দেশতন্ত্রের সাপেক্ষে
কোনো একটা নির্দেশ তন্ত্রের সাপেক্ষে, ঠিক আছে, সময়ের সাথে বস্তুর অবস্থার পরিবর্তন, সময়ের সাথে বস্তুর অবস্থার পরিবর্তন, সময়ের সাথে বস্তুর অবস্থার পরিবর্তন। তাহলে গতির কিন্তু দেখো দু রকম সংজ্ঞা আছে, একই ব্যাপারটা বোঝাচ্ছে, সেটা এটা একটু বেশি অ্যাপ্রোপ্রিয়েট, ঠিক আছে, এটা একটু বেশি অ্যাপ্রোপ্রিয়েট। দেখো কোনো একটা বস্তুর গতি অবস্থা, এটা আমরা জানি গতি। এবার হচ্ছে যে কোনো একটা নির্দেশতন্ত্রের সাপেক্ষে, ঠিক আছে, সময়ের সাথে বস্তুর অবস্থান যে পরিবর্তন, সেটাকে বলা হয় গতি। এই অ্যান্সারটা একটু বেশি অ্যাপ্রোপ্রিয়েট হবে। তো নির্দেশতন্ত্র তো বললাম, তাহলে এই যে নির্দেশতন্ত্র লেখাটা আছে, এই নির্দেশতন্ত্র মানেটা কি, তাই তো? নির্দেশতন্ত্র মানে আমাকে জানতে হবে, তবেই তো আমি বুঝতে পারবো যে গতি জিনিসটা কি। তাহলে নির্দেশতন্ত্র হচ্ছে কোনো বস্তুর স্থিতি বা গতি যে বস্তু বা সংস্থার সাপেক্ষে নির্ণয় করা হয়। কি বললাম? কোনো একটা বস্তুর স্থিতি বা গতি যে বস্তু বা সংস্থার সাপেক্ষে নির্ণয় করা হয়, নির্দেশতন্ত্র। নির্দেশতন্ত্রটাও লিখে দিই, তারপর আমি বলছি। নির্দেশতন্ত্র হচ্ছে যে কোনো একটা বস্তুর স্থিতি বা গতি, ঠিক আছে, যে বস্তু বা সংস্থার সাপেক্ষে নির্ণয় করা হয়, যে বস্তু বা সংস্থার সাপেক্ষে নির্ণয় করা হয়, সংস্থার সাপেক্ষে নির্ণয় করা হয়, সাপেক্ষে নির্ণয় করা হয়, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে কি নির্দেশতন্ত্র, বোঝা গেল? নির্দেশতন্ত্র কি, করে একটা বস্তুর স্থিতি বা গতি যে বস্তু বা সংস্থার সাপেক্ষে নির্ণয় করা হয়। মনে করো তুমি একটা স্টেশনে গেছো, এবার স্টেশনে তুমি প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছো ট্রেনে, তাহলে তুমি আর তোমার বন্ধু আছে, এবার তোমার বন্ধু মনে করো কোনো একটা জায়গায় থাকে বা কোথাও একটা যাচ্ছে, এবার তুমি তোমার বন্ধুকে এগোতে গেলে, এবার তোমার বন্ধু ট্রেনে বসে আছে এবং তুমি প্ল্যাটফর্মে বাইরে দাঁড়িয়ে আছো, ঠিক আছে। তাহলে প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছো আর ট্রেনে তোমার বন্ধু বসে আছে। এবার ট্রেনটা যখন চলতে শুরু করলো, ঠিক আছে, তুমি তো স্থির রয়েছো, তোমার বন্ধুটা কিন্তু গতিশীল। তাহলে তুমি যখন নিজে প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থেকে তুমি যখন তোমার বন্ধুকে দেখবে যে তোমার বন্ধুটা কি হচ্ছে, গতিশীল অবস্থায় রয়েছে, মানে ট্রেনটা যাচ্ছে, তাহলে তুমি তোমার বন্ধুকে কি গতি অবস্থায় দেখছো, মানে তোমার বন্ধু তোমার সামনে দিয়ে চলে যাচ্ছে, তাহলে তুমি কিন্তু স্থির আছো। এবং তোমার বন্ধু ট্রেনে যখন বসে আছে তখন তোমাকে কি দেখছে, ট্রেনটা যখন এগিয়ে যাচ্ছে, তাহলে তুমি কিন্তু পেছনের দিকে সরে যাচ্ছ। তার মানে তোমার বন্ধু নিজেকে স্থির দেখবে, কিন্তু তোমাকে গতিশীল অবস্থায় দেখবে। এবং তুমি কি দেখবে, তোমার বন্ধু গতিশীল এবং কি তুমি স্থির। তাহলে এই যে দুটো জিনিসের যে নির্ধারণ করছে, মানে এই দুটো জিনিস যে নির্ধারণ করছে, এটাই হচ্ছে কি নির্দেশতন্ত্র। তুমি প্ল্যাটফর্মের সাপেক্ষে দেখছো তোমার বন্ধু গতিশীল, আর তোমার বন্ধু ট্রেনটার সাপেক্ষে দেখছে তুমি গতিশীল। তাহলে এই যে কোন একটা বস্তুর সাপেক্ষে, ঠিক আছে, তুমি যে দেখছো যে তোমার বন্ধুটা গতিশীল রয়েছে, বা তোমার বন্ধু দেখছে কোন একটা বস্তুর সাপেক্ষে যে তুমি গতিশীল রয়েছো, সেই বস্তুটাই হচ্ছে কি নির্দেশতন্ত্র, ঠিক আছে। তার মানে কোন একটা বস্তুর যে স্থিতি বা গতি যে বস্তু বা সংস্থার সাপেক্ষে নির্ণয় করা হয়, সেটাই হচ্ছে কি নির্দেশতন্ত্র। তাহলে এবার গতিটা কি, তাহলে গতি হচ্ছে যে কোনো একটা নির্দেশতন্ত্রের সাপেক্ষে সময়ের সাথে বস্তুর অবস্থার যে পরিবর্তন, কোন একটা নির্দেশতন্ত্রের সাপেক্ষে। তাহলে তুমি একটা নির্দেশতন্ত্রের সাপেক্ষে দেখছো তোমার বন্ধু গতিশীল অবস্থায় রয়েছে, এবং তোমার বন্ধু কোন একটা নির্দেশতন্ত্রের সাপেক্ষে দেখছে যে তুমি গতিশীল অবস্থায় রয়েছো। তাহলে এই যে কোন একটা বস্তুর সাপেক্ষে যে তুমি সময়ের সাথে তার অবস্থার যে পরিবর্তন দেখছো, তাহলে সময়ের সাথে সাথে সে এগিয়ে যাচ্ছে, ঠিক আছে। তাহলে তুমি একটা নির্দেশতন্ত্রের সাপেক্ষে দেখছো তোমার বন্ধুটা গতিশীল, এবং কি একটা নির্দিষ্ট সময়ের মধ্যে সে কিন্তু গতিশীল রয়েছে। তাহলে সময়ের সাথে তার কিন্তু অবস্থার কিন্তু পরিবর্তন হচ্ছে, এটাই হচ্ছে যে কি গতি, মানে কোন একটা বস্তুর গতি অবস্থা, সেটাই হচ্ছে কি গতি বা মোশন। তাহলে বোঝা গেল? তাহলে স্থিতি কি, কোনো একটা বস্তুর স্থির অবস্থা, আর গতি কি, কোনো একটা বস্তুর গতি অবস্থা বা কোনো একটা নির্দেশতন্ত্রের সাপেক্ষে সময়ের সাথে বস্তুর অবস্থার যে পরিবর্তন। এবার হচ্ছে নির্দেশতন্ত্রটা আমরা জানলাম, কোনো একটা বস্তুর স্থিতি বা গতি যে বস্তু বা সংস্থা সাপেক্ষে নির্ণয় করা হয়, ঠিক আছে, এটি হচ্ছে নির্দেশতন্ত্র। এবার তোমাকে যদি বলা হয় যে নির্দেশতন্ত্র কয় প্রকার, নির্দেশতন্ত্রের কিন্তু প্রকারভেদ রয়েছে, যেটা কিন্তু তোমাদের ক্লাস 9 সিলেবাসে আউট অফ সিলেবাস, এটা তোমাদের সিলেবাস নেই, এটা আছে ক্লাস 11-এ। তাও আমি বলে দিচ্ছি, নির্দেশতন্ত্র কিন্তু দুই প্রকার, ঠিক আছে, এটা কিন্তু আউট অফ সিলেবাস, তোমরা
জানার জন্য তোমাদের বলে দিচ্ছি, ঠিক আছে। নির্দেশতন্ত্র হচ্ছে দুই প্রকার। এক নম্বর হচ্ছে যে জড়তীয় নির্দেশতন্ত্র। এক নম্বর কি? এক নম্বর হচ্ছে যে জড়তীয় নির্দেশতন্ত্র। কি বললাম? জড়তীয় নির্দেশতন্ত্র। আর দুই নম্বর হচ্ছে যে অজড়তীয় নির্দেশতন্ত্র। অজড়তীয় নির্দেশতন্ত্র। জড়তীয় নির্দেশতন্ত্র যেটাকে বলে ইনার্সিয়াল, ঠিক আছে। আর অজড়তীয় মানে হচ্ছে নন ইনার্সিয়াল, ঠিক আছে। জড়তীয় নির্দেশতন্ত্র কাকে বলে? যে নির্দেশতন্ত্রের সাপেক্ষে কোনো বস্তু সঠিক অবস্থায় বিচার করা হয়। তাহলে যে নির্দেশতন্ত্রের সাপেক্ষে কোনো একটা বস্তু সঠিক অবস্থার বিচার করা হয়, আর যে নির্দেশতন্ত্রের সাপেক্ষে কোনো একটা বস্তু সঠিক অবস্থার বিচার করা যায় না, সেটা হচ্ছে অজড়তীয় নির্দেশতন্ত্র। আর জড়তীয় যেটা সঠিক বিচার করা যায় সেটা হচ্ছে কি? জড়তীয় নির্দেশতন্ত্র। এটা হচ্ছে আউট অফ সিলেবাস, তোমাদের সিলেবাসে নয়, তাও তোমাদের জানার জন্য কিন্তু বলে দিলাম। তাহলে হলো, তাহলে স্থিতি, গতি এবং নির্দেশতন্ত্র তোমরা সম্পর্কে জানলে। তো গতি তো আমরা জানলাম, তাহলে এবার কি? গতি তো সম্পর্কে আমরা জানলাম, এবার গতির আমাদের প্রকারভেদ সম্পর্কে জানতে হবে। কি জানতে হবে? গতির প্রকারভেদ সম্পর্কে, ঠিক আছে। তো গতির প্রকারভেদ সম্পর্কে জানার আগে আমাদের একটা প্রশ্ন পরীক্ষায় আসে, খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, ঠিক আছে। প্রশ্নটা দেখো, প্রশ্নটা হচ্ছে যে সব স্থিতি, পরীক্ষায় খুব দেয় এই কোশ্চেনটা, সব স্থিতি বা সব গতি হলো কি আপেক্ষিক? আপেক্ষিক বলতে কিছুই নাই, ঠিক আছে। এটা ব্যাখ্যা করো। তোমাদের এরকম একটা পরীক্ষায় কোশ্চেন দিতেই পারে, ঠিক আছে। তাহলে তুমি কি রকম বলবে? সব স্থিতি বা সব গতি হলো আপেক্ষিক, ব্যাখ্যা করো। তাহলে উত্তরটা দেখো, কোন একটা বস্তু কোন একটা নির্দেশতন্ত্রের সাপেক্ষে স্থির হলো অপর কোনো একটি নির্দেশতন্ত্রের সাপেক্ষে সেই বস্তু কিন্তু গতিশীল। কিরকম? তুমি যেমন প্ল্যাটফর্মে সাপেক্ষে তুমি দেখছো তোমার বন্ধু গতিশীল, কিন্তু তোমার বন্ধু আবার তার ট্রেনটার সাপেক্ষে দেখছে তুমি গতিশীল, তাই তো। তাহলে কোন একটা বস্তু কোন একটা নির্দেশতন্ত্রের সাপেক্ষে গতিশীল হলে অপর কোন একটা বস্তু কি দেখবে? তোমাকে স্থির দেখবে, ঠিক আছে। তাহলে কোনো একটা বস্তু কোনো একটা নির্দেশতন্ত্রের সাপেক্ষে স্থির হলেও অপর কোনো নির্দেশতন্ত্রের সাপেক্ষে কিন্তু সেটা গতিশীল হতে পারে। যেমন পৃথিবীতে থাকা কোনো মানুষ, ঠিক আছে, অপর মানুষকে গতিশীল অবস্থায় দেখলো, স্থির দেখলো, মানে পৃথিবীতে থাকা কোনো বস্তু, ঠিক আছে, একে অপরকে স্থির ভাবলেও পৃথিবীর বাইরে থেকে যদি আমি পর্যবেক্ষণ করি তাহলে দেখবো যে পুরোটাই কিন্তু গতিশীল। মানে কি? পৃথিবী কিন্তু ঘুরে চলেছে, তাই তো। তাহলে আমি পৃথিবীর বাইরে থেকে আমি যখন দেখছি পৃথিবীটা কি হচ্ছে? ঘুরছে। পৃথিবীটা ঘুরছে, তার মানে কি? পৃথিবীটা গতিশীল, তার মানে পৃথিবীর মধ্যে থাকা যে সমস্ত জিনিসগুলো রয়েছে সেটাও কিন্তু গতিশীল। তাহলে আমরা যখন পৃথিবীর ভেতরে রয়েছি দেখছি কোন একটা বস্তু অপর কোনো বস্তুকে দেখছি সে স্থির, কিন্তু আমরা যখন পৃথিবীর বাইরে যখন সেই বস্তুটাকে পর্যবেক্ষণ করছি দেখছি সেটা কি? গতিশীল। তাই কি বলবো, এই পৃথিবীর বাইরে থেকে ওই বস্তুগুলি কিন্তু পর্যবেক্ষণ করলে গতিশীল দেখায়। তাহলে এই মহাবিশ্বে চরম স্থিতি বা চরম গতি বলে কিন্তু কিছুই হয় না। সব স্থিতি এবং সব গতি হলো কি? আপেক্ষিক, ঠিক আছে। তার মানে আমি একটা বস্তু নির্দেশতন্ত্রের সাপেক্ষে একটা বস্তুকে দেখছি স্থির, অপর একটা নির্দেশতন্ত্রের সাপেক্ষে দেখছি গতিশীল, তাই তো। তেমনি পৃথিবীর বাইরে থেকে আমি যখন পর্যবেক্ষণ করছি দেখছি তো আমরা গতিশীল রয়েছি, কিন্তু পৃথিবীর ভেতরে তুমি এখন বসে আছো বা দাঁড়িয়ে আছো, ঠিক আছে, বা শুয়ে আছো, তুমি এখন স্থির অবস্থায় রয়েছো। তাহলে আমি দেখছি তোমাকে, তুমি স্থির অবস্থায় রয়েছো, কিন্তু পৃথিবীর বাইরে থেকে যদি দেখি তুমি কিন্তু গতিশীল। তাহলে কোন একটা নির্দেশতন্ত্রের সাপেক্ষে আমি তোমাকে দেখছি স্থির, কিন্তু অন্য আর একটা কোনো নির্দেশতন্ত্রের সাপেক্ষে আমি তোমাকে গতিশীলও দেখতে পারি। তাই এই মহাবিশ্বে কি বলছে? যে চরম স্থিতি বা চরম গতি বলে কিছুই হয় না, সব স্থিতি বা সব গতি হলো আপেক্ষিক। এটাই হচ্ছে তার ব্যাখ্যা। বোঝা গেল? এবার যদি না বুঝতে পারো অবশ্যই কমেন্টে জানাবে, আমি আবার বলে দেবো, ঠিক আছে। তাহলে এটা হয়ে গেল। দেখো, তাহলে এবার আমরা পড়ব গতির প্রকারভেদ। কি পড়বো আমরা? গতির প্রকারভেদ পড়বো। দেখো, গতি হচ্ছে যে 5 প্রকার, ঠিক আছে। গতি হচ্ছে যে 5 প্রকার। গতির প্রকারভেদ দেখো, গতি 5 প্রকার। কি কি? 1 নম্বর হচ্ছে যে সরল রৈখিক গতি। কি বললাম? সরল রৈখিক গতি। এটাকে রৈখিক গতি বলা হয় বা চলন গতিও কিন্তু বলে এটাকে, ঠিক আছে। তাই ঘাবড়ে যাবে না, চলন গতি, সরলরৈখিক গতি, রৈখিক গতি, যা খুশি বলো, ঠিক আছে। 2 নম্বর কি? 2 নম্বর হচ্ছে যে বৃত্তীয় গতি। 2 নম্বর হচ্ছে যে বৃত্তীয় গতি। 3 নম্বর হচ্ছে ঘূর্ণন গতি। ঘূর্ণন
গতি। 4 নম্বর হচ্ছে যে মিশ্র গতি, মিশ্র গতি। এবং 5 নম্বর হচ্ছে যে সরল সরল দোল গতি, 5 নম্বর। ঠিক আছে, তো এই 5 প্রকার গতি। তো আজকে আমরা এই 5 প্রকার গতি সম্পর্কে জানবো এবং আমাদের এই ভিডিও সমাপ্ত হবে। দেখো সরল রৈখিক গতিটা কি? সরল রৈখিক মানে হচ্ছে যে তুমি সমানভাবে যাওয়া। সমানভাবে যাওয়া মানে কি? কোনো একটা বস্তু সরল রেখা বরাবর যদি গতিশীল হয়, সরল রেখা বরাবর যদি গতিশীল হয়, তাহলে কি বলছে যে বস্তুটির প্রতিটি অবস্থানে বস্তু মধ্যস্থ যে কোনো দুটি কণা, ঠিক আছে, সংযোগ সরল রেখা পরস্পরের সমান্তরাল হলে ওই বস্তুর যে গতি সেটাই হচ্ছে কি চলন গতি বা সরল রৈখিক গতি। মানে তুমি একদম সমানভাবে যাচ্ছ। যেমন ট্রেন দেখেছো, ট্রেন লাইন দেখেছো, একদম ট্রেনটা কি সমানভাবে যে ট্রেনের লাইনটা একদম সমান হয়, তাই তো? আবার যেমন কোনো একটা গাছ রয়েছে এরকম, ঠিক আছে, এইখানে হচ্ছে যে গাছ রয়েছে একটা, এবার গাছের মধ্যে ভালো করে আঁকলাম না, একটা ফল ধরে আছে, তাহলে গাছ থেকে এই ফলটা যখন পড়ছে নিচে, ঠিক আছে, ফলটা যখন নিচে পড়ছে, ঠিক আছে, নিচে যখন পড়ছে তাহলে একদম সমানভাবে হচ্ছে, এটাও কি একটা সরলরৈখিক গতি। তাহলে সমানভাবে কি গতিশীল, এটাই হচ্ছে কি সরলরৈখিক গতি। মানে যে গতি একদম সমানভাবে একদম সরল রেখা বরাবর গতিশীল হয় সেটা হচ্ছে কি সরলরৈখিক গতি। যেমন গাছ থেকে পড়া পাকা ফলের গতি, পাকা ফলটা পড়লে নিউটনের মাথায় পড়লে একবার আমাদের ভবিষ্যৎ নষ্ট হয়ে গেল কিন্তু আসলে নয়, ভবিষ্যৎটা উজ্জ্বল হয়ে গেল। ঠিক আছে, বেশ, দেখো তাহলে ফলটা বোঝা গেল, তাহলে পাকা ফলের গতি। তারপরে ট্রেন লাইনের গতি, ট্রেনের গতি, এগুলো সব কি সরলরৈখিক গতি, মানে সমানভাবে যে গতিশীল, ঠিক আছে, সেটা হচ্ছে সরলরৈখিক গতি। ঠিক আছে, সংজ্ঞাটা তোমরা বইয়ে পড়ে নেবে এবং আমার টেলিগ্রামে চ্যানেলে কিন্তু সমস্ত কিন্তু নোটস কিন্তু তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, সমস্ত কিন্তু যে কোশ্চেন অ্যান্সার, ঠিক আছে, সমস্ত কিন্তু ইম্পর্টেন্ট নোটস সব কিন্তু আমার টেলিগ্রামে পাবে। এখানে আমি জাস্ট বুঝিয়ে দিচ্ছি। ঠিক আছে, টেলিগ্রামে চ্যানেলে আমরা জয়েন হতে পারো, জিএম ফিজিক্স টেলিগ্রাম। ঠিক আছে, তো তোমরা সেখানে জয়েন হয়ে যাও, অবশ্যই সমস্ত কিন্তু নোটস পিডিএফ আকারে পেয়ে যাবে। এর আগের যে চ্যাপ্টারটা পরিমাপ চ্যাপ্টারটা যখন পড়িয়েছিলাম তারও কিন্তু সমস্ত ইম্পর্টেন্ট নোটস, কোশ্চেন অ্যান্সার সব পিডিএফ আকারে কিন্তু দিয়ে দিয়েছি আমার টেলিগ্রাম চ্যানেলে। তো এই নিয়ে কোনো তোমাদের ফ্রি কস্ট কিন্তু দিতে হবে না, ঠিক আছে, একদম ফ্রিলি তোমরা কিন্তু পেয়ে যাবে। ঠিক আছে, তো দেখো সরলরৈখিক গতি তাহলে হলো। এবার হচ্ছে যে বৃত্তীয় গতি। বেশ, তো বৃত্তীয় গতিটা কি? তাহলে সরলরৈখিক গতিটা কিন্তু আমাদের হয়ে গেল। বৃত্তীয় গতি হচ্ছে যে, দেখো কি বলছে এখানে দেখি, বৃত্তীয় গতি হচ্ছে যে কোনো একটা বস্তু যখন অপর একটা বস্তুর সাপেক্ষে গতিশীল হয়। তো কি বললাম, কোনো একটা বস্তু যখন অপর একটা বস্তুর সাপেক্ষে গতিশীল হয়, যেমন ঘড়ি, কাঁটার গতি, প্রান্ত বিন্দুর গতি। দেখো এই একটা ঘড়ি রয়েছে, এটা হচ্ছে ঘড়ির কাঁটা, ঠিক আছে, তাহলে এইটা কিন্তু ঘুরছে, এইখানে যে মূল যে কেন্দ্রটা এটাও কিন্তু ঘুরছে, তো এইটা ঘোরার ফলে কিন্তু এটাও কিন্তু এরকম ভাবে কিন্তু পুরো ঘড়িটাকে কি করছে, আবর্তিত করছে, তাই তো? তাহলে এই একটা কোন একটা বস্তুর সাপেক্ষে তার প্রান্ত বিন্দু, এটা হচ্ছে তার প্রান্ত বিন্দু, তাহলে এর যে গতি, তাহলে সেটাই হচ্ছে যে কি বৃত্তীয় গতি। মানে কি, যে কোনো একটা বস্তু যখন অপর একটা বস্তুর সাপেক্ষে, অর্থাৎ ওই বস্তুর বহিস্থ কোনো অক্ষের সাপেক্ষে, ঠিক আছে, গতিশীল হয়, তাকে বলবো বৃত্তীয় গতি। এটা যেমন ঘড়ির কাঁটার প্রান্ত বিন্দুও গতি, আমরা দেখেছি ঘড়িটা যখন ঘুরছে তাহলে এইখানে দেখো গতিশীল, তাহলে এই যে প্রান্ত বিন্দুটা, তাহলে এইটার সাপেক্ষেই তো সেটা মানে গতিশীল হতে পারছে। এইখানটা যদি না থাকতো মানে তাহলে কি এটা গতিশীল হতো না। তাহলে এটা কিন্তু একটা বস্তুর সাপেক্ষে একটা বহিস্থ কোনো অক্ষ গতিশীল হচ্ছে। যেমন হচ্ছে যে পৃথিবী সূর্যের চারিদিকে আবর্তনরত, এটাও কিন্তু একটা বৃত্তীয় গতির উদাহরণ। তো তোমরা কমেন্টে আর দুটো বৃত্তীয় গতির উদাহরণ দাও দেখি, পারো নাকি দেখবো। ঠিক আছে, তো বৃত্তীয় গতি হলো বোঝালাম, মানে বুঝতে পারলে, অবশ্যই তোমরা নোট ডাউনও করে নিতে পারো খাতায়। ঠিক আছে, তাহলে এটা হয়ে গেল বৃত্তীয় গতি। তাহলে বৃত্তীয় গতিটা আমি আরেকবার বলে দিই, দেখো কোনো একটা বস্তু অপর একটা বস্তু অক্ষের সাপেক্ষে মানে বহিস্থ অক্ষের সাপেক্ষে যে গতিশীল হয় সেটা হচ্ছে যে বৃত্তীয় গতি। ঠিক আছে, এটা হচ্ছে বৃত্তীয় গতি। এবার হচ্ছে ঘূর্ণন গতি। তাহলে বৃত্তীয় গতিটা হয়ে গেল। এবার ঘূর্ণন গতিটা কি? তাহলে কোনো একটা বস্তু তার নিজের অক্ষের সাপেক্ষে যখন গতিশীল হয় সেটা হচ্ছে ঘূর্ণন গতি। কোনো একটা বস্তু কি বললাম, তার নিজের অক্ষের সাপেক্ষে যখন গতিশীল হয় সেটা হচ্ছে যে ঘূর্ণন গতি। ঠিক আছে, যেমন লাট্টুর গতি, ঠিক আছে, এরকম লাট্টু তোমরা নিশ্চয়ই ছোটবেলায় খেলেছো লাট্টু, ঠিক আছে, তো এইখানে লাট্টুটা কি হয়, যখন আমরা এরকম করে ছেড়ে দিই তো কি হয়, নিচে এরকম করে পাই পাই করে ঘোরে,
তাহলে তার একটা নিজেও কিন্তু একটা অক্ষ রয়েছে এবং সেই অক্ষের সাপেক্ষেই কিন্তু সে একদম গতিশীল রয়েছে। ঠিক আছে, এ দেখো এরকম লাট্টুটা হয়, এখানে যখন ছেড়ে দিই এইখানেই কিন্তু গতিশীল হবে এবং এইরকম করে ঘুরবে। তাহলে তার একটা নিজের অক্ষের সাপেক্ষে কিন্তু সে কিন্তু গতিশীল। তাহলে কোনো একটা বস্তু যখন তার নিজের অক্ষের সাপেক্ষে গতিশীল হবে তখন সেটা কিন্তু তোমার ঘূর্ণন গতি। এবং যখন বহিস্থ অক্ষের সাপেক্ষে অপর একটা বস্তু যখন অন্য অক্ষের সাপেক্ষে বহিস্থ অক্ষের সাপেক্ষে যখন গতিশীল হবে সেটা তখন বৃত্তীয় গতি। ঠিক আছে, তাহলে ঘূর্ণন গতি এবং বৃত্তীয় গতির মধ্যে অনেকে কিন্তু ঘাবড়ে ফেলে, তোমরা কিন্তু ঘাবড়াবে না। ঘূর্ণন গতিতে কি নিজের অক্ষ আর বৃত্তীয় গতি কি বহিস্থ অক্ষ। বোঝা গেল? তাহলে ঘূর্ণন গতি যেমন লাট্টুর গতি। ঠিক আছে, তারপর হচ্ছে যে যেমন পৃথিবীর আবর্তন গতি, সাইকেলের চাকার গতি, সাইকেলের চাকাটা যখন ঘুরছে তাহলে সে কিন্তু একটা নির্দিষ্ট অক্ষের সাপেক্ষেই কিন্তু ঘুরছে। ঠিক আছে, তাহলে সেটা হচ্ছে যে কি ঘূর্ণন গতি। এবার এই বৃত্তীয় গতি এবং এই ঘূর্ণন যে গতি, এই দুটোকে গতিকে বলা হয় বক্র গতি। ঠিক আছে, এটি কিন্তু প্রকারভেদের মধ্যে পড়ছে না, কিন্তু এই দুটো গতিকে বলা হয় বক্র গতি। বক্র গতি যেহেতু এই দুটোই কিন্তু ঘূর্ণন, ঠিক আছে, এইরকম ভাবে কিন্তু গতিশীল। ঠিক আছে, সরল রৈখিক ভাবে কিন্তু গতিশীল নয়, তাই এই দুটো বক্র পথে গতিশীল হচ্ছে, তাদেরকে বলা হয় বক্র গতি। এই দুটো গতিকে বোঝা গেল? এবার দেখো মিশ্র গতি। মিশ্র গতিটা কি? মিশ্র গতি হচ্ছে যে সরল রৈখিক গতি। ঠিক আছে, যে গতিতে বস্তুর ঘূর্ণন গতি এবং সরল রৈখিক গতি বা রৈখিক গতি উভয়ই কিন্তু থাকবে, সেটাই হচ্ছে কি মিশ্র গতি। যেমন রোলারের গতি, যেমন রোলার কি আমরা যখন যাই, বা সাইকেলের গতি, মানে সাইকেলের গতি, সাইকেলটা যখন যাচ্ছে সমানভাবে যাচ্ছে সরল রৈখিক পথে, তাহলে সেটাও কিন্তু গতি। সাইকেলের যে চাকাটা সেটা কিন্তু ঘূর্ণন ভাবে ঘুরছে। তাহলে এই যে দুটো গতির মিশ্রণ সেটা হচ্ছে যে কি মিশ্র গতি। বোঝা গেল? যেমন রোলারের গতি, রোলার কিন্তু যাচ্ছে সোজা গিয়ে একদম সমান ভাবে চলে গেল ওই কাটোয়া বর্ধমান, ঠিক আছে, চালিয়ে চলে গেল কলকাতা। ঠিক আছে, তো সেটা হচ্ছে সমান ভাবে যাচ্ছে, আবার কিন্তু সেটা ঘুরতে ঘুরতে যাচ্ছে। তাহলে এটা কি ঘূর্ণন প্লাস রৈখিক গতি, মানে কি মিশ্র গতি, মানে ঘূর্ণন এবং যে রৈখিক গতির যে মিশ্রণ। ঠিক আছে, সেটা হচ্ছে মিশ্র গতি। বোঝা গেল? এবার দেখো সরল দোল গতি। তোমরা নিশ্চয়ই ছোটবেলায় দোলনায় চেপেছো পার্কে। ঠিক আছে, দোলনাতে কিরকম হয় দেখো, এরকম ভাবে টেনে দিই, দোলনায় একজন বসে, দিয়ে এরকম করে টানি দিয়ে এইরকম করে ঠেলে দিই, তাহলে এরকম করে যায় না, তাহলে সেটা হচ্ছে যে কি সরল দোল গতি। মানে কি যে একটা বস্তু যখন নির্দিষ্ট সময়ের ব্যবধানে যদি একটা নির্দিষ্ট বিন্দুর সাপেক্ষে একই পথ বারবার অতিক্রম করে সেটা সরল দোল গতি। যেমন পেন্ডুলাম, তোমরা পেন্ডুলাম দেখেছো হয়তো স্কুলে সায়েন্স ল্যাবে দেখেছো, এরকম একটা লোহার বল থাকে, কিরকম এরকম একটা লোহার বল থাকে, তাই তো? তাহলে এরকম একটা লোহার বল থাকে এরকম, ঠিক আছে, তাহলে এইটাকে যখন এরকম করে টানি দিয়ে যখন ছেড়ে দিই, এইখানে ধাক্কা খাচ্ছে, এইটা ধাক্কাকে আবার এইখানে হিট করছে, আবার এটা উপরে যাচ্ছে, আবার এখানে হিট করছে, আবার এটা এখানে এরকম করে হিট করছে, মানে একে হিট করছে, একে হিট করছে, আবার এ উপর দিয়ে উঠে যাচ্ছে, আবার এখানে একটা গতি নিয়ে আসছে, এখানে হিট করছে, আবার একে এরকম করে করছে। তাহলে একই পথ বারবার অতিক্রম করছে কিন্তু একটা নির্দিষ্ট সময়ের ব্যবধানে। এটাই হচ্ছে কি সরল দোল গতি। তাহলে বোঝা গেল? এবার সরল দোল গতির কিছু বৈশিষ্ট্য রয়েছে, যে সরল দোল গতি হলো এক প্রকার পর্যায়বৃত্ত গতি। তাহলে তোমাকে পরীক্ষায় কোশ্চেনে দিতে পারে এক প্রকার পর্যায়বৃত্ত গতির উদাহরণ দাও, তুমি তখন কি বলবে? সরল দোল গতি। ঠিক আছে, পর্যায়বৃত্ত গতি। এবার হচ্ছে 2 নম্বর কি, এই গতির ত্বরণ সর্বদা কিন্তু সরণের সমানুপাতিক, অর্থাৎ অ্যাসিলারেশনস প্রপোর্শনাল টু ডিসপ্লেসমেন্ট, এ প্রপোর্শন টু ডি, মানে কি সরণ। ঠিক আছে, সরণের কিন্তু সমানুপাতিক। বোঝা গেল? 3 নম্বর কি, ত্বরণ সরণের কিন্তু বিপরীতমুখী। কি বললাম? ত্বরণ সরণের বিপরীতমুখী, সরণের বিপরীতমুখী। হয়ে গেল? তাহলে এই হয়ে গেল তোমাদের বৃত্তীয় গতি। বোঝা গেল? তাহলে বৃত্তীয় গতির এই 3টি বৈশিষ্ট্য কি কি বললাম? সরল দোল গতি হলো, বৃত্তীয় গতি বলছি, সরল দোল গতি। সরল দোল গতি হলো এক প্রকার পর্যায়বৃত্ত গতি। 2 নম্বর কি, এটা হচ্ছে যে এই সরল দোল গতির যে ত্বরণ সর্বদা কি সরণের সমানুপাতিক, অর্থাৎ ত্বরণ এ, ঠিক আছে, প্রপোর্শনাল টু ডি ডিসপ্লেসমেন্ট মানে সরণ। ঠিক আছে, এবং ত্বরণ কিন্তু সরণের বিপরীতমুখী। যেমন উদাহরণ কি, পেন্ডুলামের গতি, দোলনার গতি। ঠিক আছে, এগুলো হচ্ছে সব কি সরল দোল গতি। তাহলে এই 5 প্রকার গতি সম্পর্কে তোমাদের হয় আশা করি বুঝতে কোনো অসুবিধা নেই। যদি কোনো কিছু না বুঝতে পারো অবশ্যই তোমরা কমেন্টে জানাবে। তো দেখো গতির 5টা প্রকারভেদ হয়ে গেল। স্থিতি, গতি, নির্দেশতন্ত্র
হয়ে গেল। এবং এর সমস্ত কিন্তু নোটস কোশ্চেন অ্যান্সার, এখান থেকে কী কী কোশ্চেন অ্যান্সার আসতে পারে, ঠিক আছে, সমস্ত নোটস ফোর্স যা গতি সংজ্ঞা টঙ্গা সব কিন্তু তোমরা সেখানে নোটসে পেয়ে যাবে, ঠিক আছে। তো অবশ্যই টেলিগ্রাম চ্যানেলটা জয়েন হও এবং ভালো করে পড়াশোনা করো, ঠিক আছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, আশা করছি তোমাদের হেল্পফুল হয়েছে। যদি হেল্পফুল হয়ে থাকে অবশ্যই কমেন্টে বলবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সো এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য তোমাদেরকে থ্যাঙ্কস ফর ওয়াচিং। তো বাই, ঠিক আছে, থ্যাংক ইউ।